হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের সকলকে বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচ্যের বিষয় কবি অলোক রঞ্জন দাশগুপ্তের বধুয়ার পাখি। কবিতাটি আমাদের ক্লাস 10-এর আলোচ্য পাঠ্য। তো চলো আজকে আমরা জেনে নিই বধুয়ার পাখির সম্বন্ধে কিছু কথা। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে কোনো কবিতা, যে কোনো গল্প, যে কোনো উপন্যাস পড়ার আগে কবির বিষয়ে একটা সাধারণ ধারণা নেওয়া। তো আমরা সেই দিকেই প্রথমত এগোবো। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ইনি হচ্ছেন কবি অলোক রঞ্জন দাশগুপ্ত। অলোক রঞ্জন দাশগুপ্ত, কবি অলোক রঞ্জন দাশগুপ্ত। তারই লেখা বধুয়ার পাখি এই কবিতাটি। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল কোন কাব্যগ্রন্থে? যৌবন বাউল। যৌবন বাউল কাব্যগ্রন্থে, যেটি 1966 সালে প্রকাশিত হয়েছিল। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কাব্যগ্রন্থ আসলে কি? অনেকেই জানে না কাব্যগ্রন্থ কি। চলো সহজ করে বুঝিয়ে দিই। আমাদের হাতের কাছে এখন কি রয়েছে? একটা বাংলা বই, তাই তো? পুরো একটা বাংলা বই, 300-400 যাই হোক পাতার একটা বাংলা মোটা বই। আমরা সেখানে কি দেখি? অনেক গল্প রয়েছে, অনেক কবিতা রয়েছে, অনেক প্রবন্ধও রয়েছে, এবং সেটা কোনো একজনের লেখা না, বিভিন্ন লেখকের এক একটা লেখা। তো সেটাকে কি আমরা কাব্যগ্রন্থ বলতে পারি? পারি না। কাব্যগ্রন্থ কখন বলবো আমরা? ওই বইটা যদি শুধু একজন লেখকেরই লেখা হতো, এবং একজন লেখকেরই শুধু লেখা হবে না, সেই বইটাতে একজন লেখকেরই লেখা হতে হবে, এবং সবই লেখা হতে হবে একটি বিষয়ের ওপর নিয়ে। মানে ধরো, যদি তুমি কবিতা লেখো, তাহলে সেই বইটা শুধু তোমারই লেখা একটা কবিতার বই হয়ে উঠবে। বা তুমি যদি গল্প লেখো, তাহলে সেই বইটা শুধু তোমার লেখাই একটা গল্পের বই হয়ে উঠবে। সেটাকেই আমরা তখন বলবো একটি কাব্যগ্রন্থ, যেখানে একটি কবিতা থাকবে না, অনেকগুলো কবিতা থাকবে। সেটাই হচ্ছে একটি কাব্যগ্রন্থ। সেই রকমই অলোক রঞ্জন দাশগুপ্ত একটি বই লিখেছিলেন, যার নাম হচ্ছে যৌবন বাউল। যৌবন বাউল। এই বইটিই হচ্ছে একটি কাব্যগ্রন্থ, এবং এই কাব্যগ্রন্থের ভেতরে অনেক কবিতা আছে। একটি কবিতা নয়, অনেক কবিতা রয়েছে, যার মধ্যে একটি কবিতা হচ্ছে বধুয়ার পাখি। অনেকগুলোর মধ্যে একটি আমাদের আলোচ্য বিষয় বধুয়ার পাখি। এটাই হচ্ছে কাব্যগ্রন্থ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে চলে যাব আমরা লেখকের সম্বন্ধে, যেটা অত্যন্ত জরুরি আমাদের জানা। ঠিক আছে বন্ধুরা? অত্যন্ত জরুরি জানা আমাদের কবি সম্বন্ধে। চলো আমরা জেনে নিই। কবি অলোক রঞ্জন দাশগুপ্তের জন্ম হয়েছিল কত সালে? 1933 সালে। কোথায় হয়েছিল? কলকাতায়। তাহলে অলোক রঞ্জন দাশগুপ্তের জন্ম হয়েছিল 1933 সালে কলকাতায়। প্রশ্ন আসতেই পারে, তাহলে এগুলো আমাদের জানা দরকার। কবি অলোক রঞ্জন দাশগুপ্ত
কোথায় পড়াশোনা করেছেন চলো একটু জেনে নেই আমরা। তিনি যখন ছোট ছিলেন তখন পড়াশোনা করেছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজে। আর কোথায় পড়াশোনা করেছিলেন? প্রেসিডেন্সি কলেজে। আর কোথায় করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এই তিনটেই হচ্ছে কলকাতায় অবস্থিত তিনটে কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে বন্ধুরা, চলো এরপর জেনে নিই আমরা তিনি কি কি লিখেছিলেন। তিনি কবি এবং প্রাবন্ধিক। কবি কেন বলছেন? কারণ তিনি কবিতাই বেশি লিখেছেন, কবিতা নিয়েই তার চর্চা। আর প্রাবন্ধিক বলা হচ্ছে তিনি প্রবন্ধও লিখেছেন। তিনি কিন্তু গল্প লিখেননি। গল্পকার যদি হতো, যদি গল্প লিখতেন তাহলে আমরা তাকে গল্পকার বলতাম। কিন্তু তিনি কবি, কবিতা লিখেছেন এবং প্রবন্ধ লিখেছেন, তাই তাকে আমরা বলছি কবি ও প্রাবন্ধিক। তারপরে চলে যায় চলো তিনি শুধু যে পড়েছিলেন বা লিখেছিলেন তাও নয়, এরই পাশাপাশি তিনি পড়াতেনও। তিনি অধ্যাপক ছিলেন। অধ্যাপক কাদের বলা হয়? যারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। আমাদের যেমন এখন স্কুলে পড়ায় আমাদের শিক্ষকেরা, তাই তো? তাই আমরা তাদের টিচার বা শিক্ষক বলি। সেই গুরুমশাইকে যারা স্কুল কলেজে পড়ান তাদেরকে বলা হয় অধ্যাপক। তিনি কোথায় পড়িয়েছিলেন? তিনি পড়াতেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। কোন বিষয় নিয়ে পড়াতেন? তুলনামূলক সাহিত্য ও বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে তিনি পড়াতেন। এটাও ছিল কলকাতায় অবস্থিত। যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতাতেই অবস্থিত। আর কি করেছিলেন তিনি চলো জেনে নিই। পরে তিনি জার্মানির, জার্মান কিন্তু আমাদের দেশ নয়, জার্মানি, জার্মানি কিন্তু বিদেশ, অন্য দেশ। ঠিক আছে বন্ধুরা, তাহলে তিনি জার্মানি হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়েও যোগ দিয়েছিলেন। তাহলে তিনি সেখানে গিয়েও পড়িয়েছিলেন। কোথায়? জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে। তাহলে ভাবো তিনি কত বড় মাপের একজন অধ্যাপক ছিলেন বা কবি ছিলেন। তিনি শুধু যে এখানে পড়িয়েছেন তাই নয়, তিনি বিদেশে গিয়েও পড়িয়েছেন। তিনি যে শুধু বাংলায় লিখেছিলেন কবিতা প্রবন্ধ তা নয়, তিনি ইংরেজি, জার্মান ভাষাতেও বেশ কয়েকটি গ্রন্থ লিখেছিলেন, মানে বেশ কয়েকটি বই লিখেছিলেন। আমাদের বাংলায় উল্লেখযোগ্য তার কয়েকটি কাব্যগ্রন্থগুলো হলো, মানে বইগুলো হলো, চলো জেনে নিই। একটা হচ্ছে যৌবন বাউল, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়, কবিতা রয়েছে যে বইটির মধ্যে। আর কি নিষিদ্ধ কোজাগরী, আর কি রক্তাক্ত ঝরোখা, আর কি টিলোটিনে আলপনা, আর কি জ্বরের ঘরে তরাজু কেঁপে যায়, এক একটি উপভাষায় বৃষ্টি পড়ে, ইত্যাদি। এগুলো হচ্ছে তার এক একটি লেখা বই বা কাব্য গ্রন্থ। তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছিলেন। পুরস্কার কোনটাকে বলি আমরা? আমরা ছোটবেলায় স্কুলে যখন ছিলাম আমরা খেলা খেলতাম, খেলায় আমরা ফার্স্ট হলে প্রাইজ পেতাম, তাই তো? মেডেল পেতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড যে যা হয় একটা প্রাইজ পাই। সেই রকমই তিনিও একটি মেডেল পেতেন, মানে পুরস্কার পেতেন, এবং সেটা কোনো ছোটখাটো পুরস্কার নয়, বড় বড় সম্মানের একটি পুরস্কার। তিনি ধুলো মাখা ইশাথের জামা কাব্যগ্রন্থ লিখেছিলেন এবং তার জন্য পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার। তিনি মরমী করাত কাব্যগ্রন্থ মানে একটি বই লিখেছিলেন, তার জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। আর কি পেয়েছিলেন তিনি? এগুলো তো লিখেছিলেন, তিনি প্রবন্ধও লিখেছিলেন, আর কি অনুবাদও করেছেন অনেক। এছাড়াও তিনি জার্মানির গোয়াটে পুরস্কারও পেয়েছিলেন, আনন্দ পুরস্কারও পেয়েছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বসুধা বসু পুরস্কারও, সুধা বসু পুরস্কারও পেয়েছিলেন। তো এই সব গেল কবি অলোকরঞ্জন দাশগুপ্তের কাহিনী বিষয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা জানলাম কবিতার ব্যাপারে, কাব্যগ্রন্থের ব্যাপারে, কবির সম্বন্ধে
এবং কবির জীবন সম্বন্ধে একটি সংক্ষেপ ধারণা। এরপর চলে যাব আমরা কবিতার আলোচনায় বা কবিতার বিষয়বস্তুতে। কবিতাটা একটা সাধারণ, খুব সহজ একটি ভাষায় বলতে গেলে সাধারণ একটি কবিতা। এই কবিতাটার মধ্যে দিয়ে কবি পাখিদের কথা তুলে ধরেছেন, প্রকৃতির কথা তুলে ধরেছেন, পাখির মধ্যে দিয়ে মানুষের ভালোবাসার কথা তুলে ধরেছেন। এখানে কথক কাকে করেছেন? এখানে কথক করেছেন কবি বধুয়াকে। বধুয়া হচ্ছে একটি ছেলে, যার মধ্যে দিয়ে কবি পাখির কথা বলেছেন, কবিতার কথা বলেছেন এবং মানুষের ভালোবাসার কথা বলেছেন। পাখিকে মানুষের ভালোবাসার কথা বলেছেন। তাহলে এখানে কবিতাটা কে বলছেন? পুরো কবিতাটি, কবিতাটা তাহলে বলছেন বধুয়া। তাহলে এই কবিতার কথক হচ্ছে বধুয়া। তো চলো আমরা জেনে নিই প্রথমেই কি বলছে। প্রথম লাইনটায় দেখো, জানো এটা কার বাড়ি? বধুয়া নামক ছেলেটি এই কথাটি বলছে। তাহলে বধুয়া এখানে কথক। এই পুরো কবিতাটির কথক হচ্ছে বধুয়া। এই পুরো কবিতাটা বলছে কে? বধুয়া। বধুয়া কে বলাচ্ছে বধুয়াকে? বধুয়াকে কবি অলোক রঞ্জন। কবি অলোক রঞ্জন এই বধুয়া নামক ছেলেটির মধ্যে দিয়ে এই কথাগুলো বলাচ্ছে। ঠিক আছে? তাহলে চলো জেনে নিই আমরা। প্রথম লাইনেই বলছে, জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল। শহুরে বাবুরা ছিল কাল। একটা মস্ত বড় কথা বলে দিলেন। তোমরা এখানে কাল বলতে মনে করবে হয়তো আমাদের অতিক্রম করা কালকের কথা বলছে বা আগামী কালকের কথা বলছে, কিন্তু তা নয়। কাল বলতে একটা কালের কথা বলছে, একটা সময়ের কথা বলছে। ঠিক আছে? একটি সময়ের কথা বলছে, এটা অনেক দিনের আগেকার কথা। সেই কালের কথা বলছে, কোনো এক কাল যেটা আমরা বলি। তাই বলছে শহুরে বাবুরা ছিল কাল, মানে এককালীন এইখানে এই বাড়িটাই শহুরে বাবুরা ছিল। এবার মনে হতে পারে তোমাদের, শহুরে বাবুরা বলতে কারা? শহরের মানুষেরা? আজ্ঞে না, শহরের মানুষেরা তো বটেই। শহরের মানুষরা বলতে সব শহরের মানুষরা নয়। যারা উল্লাস, নিজেদের আনন্দ উচ্ছ্বাসকে ছড়িয়ে দেওয়ার জন্য শহর থেকে গ্রামে এসে যারা আনন্দ উল্লাস করে, সেই সব মানুষদের কথা বলা হচ্ছে। যাদের পরিবেশের প্রতি কোনো মায়া দয়া নেই, যাদের প্রকৃতির প্রতি কোনো মায়া দয়া নেই, যারা নির্বিচারে এসে কোনো মায়া দয়া ছাড়াই সেই কাজ করে প্রকৃতির সাথে, সেই সব শহুরে মানুষগুলোকে বলছে। তোমরা যদি কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটি পড়ে থাকো, তাহলে দেখতে পাবে সেখানে কিছু শহরের মানুষ আসছে গ্রামে ঘুরতে, এবং গ্রামে ঘুরে বেড়ানো সারা রাত জাগা একটা হরিণ যখন নদীর জল খেতে আসছে, স্নান করতে আসছে, সেই সময় শহুরে মানুষেরা সেই হরিণটাকে গুলি করে নিজেদের উল্লাস, আনন্দে, লোভে হরিণটাকে গুলি করে মারা হলো, এবং রাত্রে সেই হরিণের মাংসটাকে পুড়িয়ে খেলেন তারা। সেই যে আনন্দ উল্লাস, নিজেদের আনন্দ পাওয়ার জন্য, উল্লাস পাওয়ার জন্য যে একটা প্রকৃতির কোলে লালিত একটা হরিণকে মেরে তারা উল্লাস পালিত করলো, সেই দৃশ্যই আমাদের মনে করিয়ে দিচ্ছে এই লাইনটা। সেই রকমই শহুরে মানুষেরা, শহুরে বাবুরা যারা উল্লাস আনন্দ করার জন্য আসে, সেই সব শহুরে বাবুরা ছিল এই বাড়িটাই এককালে, কোনো এককালে। তারপরের লাইন বলছে, ভীষণ শ্যাওলা এসে আজ তার জানলা দেওয়াল ঢেকে গেছে। ভীষণ শ্যাওলা এসে আজ তার জানলা দেওয়াল ঢেকে গেছে। বোঝো লাইনটা ভালো করে। আমরা ধ্বংসস্তূপ বাড়ি দেখি, ঠিক আছে? ধ্বংসস্তূপ বাড়ি বলতে আমরা কি বুঝি? আমরা আগেকার রাজাদের আমলের সময়, জমিদারদের আমলের সময় জমিদারের বাড়ি দেখেছি, রাজাদের বাড়ি দেখেছি,
সেই বাড়ির অবস্থা এখন কিরকম হয়েছে দেখেছ? শ্যাওলা পড়ে ভেঙে প্রায় ধ্বংসস্তূপ, মানে সেখানে আর কেউ এখন বসবাস করে না। কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন, তারা চলে যাওয়ার ফলে এমনি হয়নি, প্রকৃতি নিজে ঢেকে নিয়েছে সেই বাড়িটাকে, সেই বাড়িটাকে নিজে ঢেকে নিয়েছে, মানে জবরদখল করে নিয়েছে, দখল করে নিয়েছে। কি দখল করেছে? প্রকৃতি করেছে। প্রকৃতি তার শ্যাওলা লতা পাতা দিয়ে সেই বাড়িটাকে ঢেকে ফেলেছে, আচ্ছন্ন করে ফেলেছে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা। বোঝো, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, ওর দেনা অনেক বেড়ে গেছে। এখানে কি বোঝাচ্ছে? শহুরে বাবুরা এসে তাদের যে উল্লাস চালিয়েছে, ফলে বাড়িটা প্রকৃতি দখল করেছে। প্রকৃতি কেন দখল করেছে? কারণ শহরের বাবুদের গন্ধ সেই বাড়িটি লেগে রয়েছে, সেই পরিবেশের নিঃশ্বাস লেগে রয়েছে সেই বাড়িটিতে। সেই জন্য বলছে যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, সেই বাড়িটার দেনা ভয়ানক বেড়ে গেছে। আর সেই জন্যই কি করছে? প্রকৃতি তাকে দখল করছে। তাই বলছে, ভীষণ শ্যাওলা এসে আজ তার জানলা দেওয়াল ঢেকে গেছে, যেন ওর ভয়ানক দেনা বেড়ে গেছে। তাই কোনো পাখি বসে না আজ। কি বলছে? তাই কোনো পাখি বসে না সেই ধ্বংসস্তূপ বাড়িতে, কোনো পাখি আজ আর বসে না। কেন বসে না? কারণ সেটা দখল হয়ে গিয়েছে, সেটা বাবুদের বাড়ি। কোন বাবুদের বাড়ি? শহুরে বাবুরা। শহুরে বাবুরা বলতে কাদেরকে বলছে? যারা উল্লাস করার জন্য এসেছিল, এই প্রকৃতিকে, এই প্রকৃতির কোলে অত্যাচার চালায়, প্রকৃতির কাছ থেকে নেয় কিন্তু প্রকৃতিকে কিছু দেয় না, সেই সব উল্লাসে আচ্ছন্ন বাবুদের, শহুরে বাবুদের কথাই কবি এখানে বলছেন। তারপরে কি বলছে বুধুয়া? বুধুয়া পরের লাইন কি বলছে চলো জেনে নিই আমরা। বলছে, এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। লাইনটা দেখো ভালো করে। এর চেয়ে আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। আচ্ছা, কুঁড়ে ঘর তো সবাই জানো না, তবে যারা গ্রামে বাস করো তারা অনেকেই জানবে। কুঁড়ে ঘর বলতে সেই মাটির, আগের দিনের মাটির সেই ছোট্ট ঘরটিকেই বলা হয়, বা কোনো জঙ্গলে একটা ছাউনি দেওয়া ছোট্ট কুঁড়ে ঘরটাকেই, সেই ঘরটিকেই বলা হয় কুঁড়ে ঘর। ঠিক আছে? তাহলে এই যে বলছে, এই বাবুদের, শহরের বাবুর, এই শহরে বাবুদের সেই বড় বাড়ির থেকে তো আমাদের এই ছোট্ট কুঁড়ে ঘর ঢের ভালো ভালো। কে বলছে? বুধুয়া বলছে। ঢের দলে দলে নীল পাখি, ঢের দলে দলে নীল পাখি। কোন পাখি? নীল পাখি, মানে এখানে আকাশের কথা বলছে, আকাশের কথা বলছে এখানে, যেটা খোলা আকাশ, খোলা আকাশের কথা বলছে। ঢের দলে দলে নীল পাখি, নিকোনো নরম উঠোনে ধান খায়, ধান খেয়ে যাবে। ভালো করে বোঝো, পাখিরা আসছে, বলছে এর থেকে আমাদের তো কুঁড়ে ঘর ঢের ভালো। সেখানে পাখিরা আসে, পাখিদের সাথে সেখানে কারো বঞ্চনা করে না। আমরা গ্রামের মানুষেরা সেখানে বঞ্চনা করি না পাখিদের সাথে। দেখবে শহরে পাখিরা উঠতে ভয় পায়, কিন্তু গ্রামে কি হয়? গ্রামে সেই লালিত প্রকৃতির মাঝে, গাছপালার মধ্যে, ঘর বাড়ির মধ্যে দেখবে পাখিরা আসে, তোমার নরম উঠোনে বসে। দেখো এখানে নরম বলছে, নরম বলতে একটা ভালোবাসার চিহ্ন পাচ্ছি আমরা। নরম মানে ভালোবাসার প্রতীক। সেখানে পাখিকে মারে না, পাখিকে গুলি করে না, পাখিকে অত্যন্ত ভালোবাসে। তাই পাখিরা এখানে আসতে ভয়ও পায় না। যে এখানে বলেছিল, তাই পাখিরা বসে না সেই বাড়িটাতে, কিন্তু এখানে পাখিরা কি করছে? নির্দ্বিধায় এসে উঠোনে বসছে, নরম উঠোনে। উঠোনে বসে কি করছে? ধান খাচ্ছে, ধান খেয়ে যাবে। শুধু ধান খাচ্ছেই না, ধান খেয়ে সে নিজের বাসায় ফিরে যাবে আবার। তাকে কেউ ধরবে না, আটকাবে না, বাঁধবে না। এই লাইনটি এই কবিতাটিতে বোঝাচ্ছে। তারপরের লাইন কি বলছে? বধুয়া অবাক হয়ে ভাবে। এই ঘটনাগুলো বলছে, বধুয়া অবাক হয়ে ভাবছে। কি ভাবছে? বলছে শহরের বাবুদের সেই বাড়িটা, পরিত্যক্ত বাড়িটা এরকম ব্যাপার, তার থেকে তো আমাদের কুঁড়ে ঘর ঢের ভালো। সেখানে পাখিরা আসে, এসে নরম উঠোনে ধান খায়, ধান খেয়ে আবার চলেও যায়। তারা, তাদের মনে কোনো ভয় থাকে না।
মরার চিন্তা থাকে না, তারা নির্দ্বিধায় আসে এবং মানুষের ভালোবাসা পায়, গ্রামের মানুষের ভালোবাসা পায়। তারপরে কি বলছে, পরের লাইনে চলে যাব আমরা। এবার রেখেছি ছেড়ে, কি বলছেন, এবার রিখিয়া ছেড়ে বাবুড়ির মাঠে, এবার রিখিয়া ছেড়ে বাবুড়ির মাঠে। এই লাইনটা, এই যে রিখিয়া দেখছো, রিখিয়া একটি শব্দ এবং বাবুড়ি একটা শব্দ, বাবুড়ি, এই দুটো, বাবুটি একটা শব্দ এবং রিখিয়া একটা শব্দ, এই দুটো হচ্ছে গ্রাম। কোথাকার গ্রাম? ঝাড়খণ্ডের গ্রাম। ঝাড়খণ্ডের কোনো এক অঞ্চলের এই দুটি গ্রাম, গ্রামের কথা এই কবিতায় উঠে এসেছে। তাহলে বধুয়া কবিতায়, বধুয়ার পাখি কবিতাটিতে রিখিয়া এবং বাবুড়ির মাঠের কথা আমরা পাচ্ছি। প্রশ্ন আসতেই পারে, কোন দুটো গ্রামের কথা পেয়েছো, সেটা কোথায় অবস্থিত সেটা আমাদের জানতে হবে। তাহলে ঝাড়খণ্ডের রিখিয়া এবং বাবুড়ি গ্রাম আমরা পাচ্ছি। বধুয়া অবাক হয়ে হাঁটে, বধুয়া অবাক হয়ে হেঁটে যাচ্ছে দেহাতি পথের নাম ভুলে। অবাক হয়ে বধুয়া হাঁটছে, দেহাতি বলতে গ্রাম, দেহাতি বলতে গ্রাম, গ্রামের পথ ভুলে ভুলুয়া বধুয়া, গ্রামের পথ ভুলে বধুয়া হাঁটছে, হেঁটে চলেছে। কোথায় হেঁটে চলেছে? হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে। সেই যে রাস্তা ভুলে বধুয়া হাঁটছে, ভুল করে গ্রামের পথ ভুলে বধুয়া হেঁটে চলেছে, উঠে গিয়ে উঠছে কোথায়? পাহাড়ে। পাহাড়ে গিয়ে উঠছে এবং পাহাড়ে উঠে শুধু নিচে তাকাচ্ছে না, উপরের দিকে তাকাচ্ছে। পাহাড়ে উঠেও পাহাড়ের মতো মুখ তুলে, মানে আকাশের দিকে মুখ তুলে। এখানে আকাশের কথা বলছে, আকাশের মুখ তুলে ভাবে। কি বলছেন? ওটা কার বাড়ি? কার অত নীল? ওটা কার বাড়ি? কার অত নীল? এই যে নীল শব্দটি আমরা পাচ্ছি, এই নীল শব্দের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারছি কবি আকাশকে বোঝাচ্ছেন। কবি আকাশকে বোঝাচ্ছেন। আকাশের রং নীল, তাহলে নীল আকাশকে বোঝাচ্ছেন। বধুয়া পাহাড়ে উঠলো, পাহাড়ে উঠে আকাশের দিকে মুখ তুলে তাকালো এবং আকাশটাকে বলছে, ওটা কার বাড়ি? কার অত নীল? আমার ঘরের চেয়েও আরো ভালো। কি বলছে? আমার ঘর তো ঢের ভালো জানি, কিন্তু এখন তো দেখছি আমার ঘরের থেকেও ভালো একটা ঘর আছে। মানে খোলা আকাশকে বলছে, যেখানে কেউ বাধা থাকে না। সেই খোলা আকাশটাকে বলছে, আমার ঘরের চেয়ে আরো ভালো, আরো নিকোনো উঠোন তার। বলছে আমার তো উঠোন আছে নিকোনো, ভালো নরম, কিন্তু বলছে তার থেকেও নরম মসৃণ উঠোন হচ্ছে সেই আকাশের উঠোন। আকাশের রংটাকে দেখে বলছে সেই উঠোনটা হচ্ছে আরো নরম, আমার আঙিনার থেকেও নরম এই আকাশের উঠোন। পাখি বসা বিরাট পাঁচিল। তাহলে আকাশটাকে পাঁচিল বলছে। কেন পাঁচিল বলছে? কারণ সেখানে পাখিরা বসে আছে। কেন বসে আছে? দেখবে আমরা যখন আকাশের দিকে তাকাই, খোলা আকাশে পাখিরা কি সুন্দর উড়ে চলে না স্বাধীনভাবে। কেউ তাকে ধরে না, মারে না, আটকায় না। নিজের উদ্দেশ্যে, নিজের লাইনে, নিজের রাস্তায় বেশ সুন্দরভাবে ছুটে চলেছে, উড়ে উড়ে পাখা নাড়িয়ে। কেউ ধরার নেই, বাঁধার নেই, তাই না? তাই বলছে পাখি বর্ষা বিরাট পাঁচিল। বলছে ছোটখাটো নয়, পুরো আকাশটাই হচ্ছে একটা পাঁচিল, খোলা পাঁচিল। খোলা জানলা যেমন আমরা দেখি, সেই রকম খোলা পাঁচিল। খোলা বলছে পুরো আকাশটাকে। সেখানে পাখিটাকে কেউ ধরবে না, বাঁধবে না, খোলা আকাশে উড়ে বেড়াবে। ওখানে আমিও যাব। এই দেখো, একটা আর্তনাদ পাচ্ছি আমরা কথকের মুখ দিয়ে। বলছে এত সুন্দর উঠোন আছে, এত সুন্দর আকাশ, খোলা আকাশ, সেই আকাশে আমিও যেতে চাই। কে আমায় নিয়ে যেতে পারো? জিজ্ঞাসা করছে কথক। বধুয়া জিজ্ঞাসা করছে, বলছে আমিও ওখানে যাব, কে আমায় নিয়ে যেতে পারো? বলছে আমায় কি কেউ ওখানে নিয়ে যেতে পারো?
আমিও যেতে চাই সেখানে, সেই খোলা আকাশে আমিও উড়তে চাই, আমিও স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। তার পরের লাইন কি বলছে? এইভাবে প্রতিদিন বধূয়া ডাকে, এইভাবে প্রতিদিন বধূয়া ডেকে চলেছে, আমিও যাব, আমায় নিয়ে যেতে পারো? কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে, কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। দেখো আমরা এখানে একটা রূপক অলংকারের চিত্র ফুটে উঠতে দেখছি। কানায় কানায় কি ভরা থাকে? আলো ভরা থাকে। আর পথের কলসে ভরা থাকে, পথ কলসে ভরা থাকে। আচ্ছা, আমরা কলস বলতে বুঝি কলসি, তাই তো? কলসিতে জল ভরলে উপটুপ করে একদম উপর করে যখন জল ভরি, তখন আমরা একদম মিলন দেখতে পাই, একটা ম্লান হয়ে থাকে সেখানে, ঠিক আছে? আর কানায় কানায় ওটার সাথে কলসির জল যেমন ভরাট যখন থাকে, একদম কানায় কানায় থাকে, কোনো অন্ধকার নেই, ভেতরের অন্ধকার দেখা যায় না তখন, সেই রকমই বলছে সেই কানায় কানায় আলো আছে, পথেও আছে কানায় কানায় আলো। ওই যে খোলা আকাশ, খোলা আকাশের নিচে পুরো আলো করে দিচ্ছে, পুরো প্রকৃতিটাকে আলোয় মাতিয়ে তুলেছে, তাকে কোনো ঘরে ঘেরা নেই, ঘরে বন্দি নেই, কোনো অন্ধকার নেই, পুরো আলো করে চলেছে। তাই বলছি কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি, রুপোলি ডানায় যারা নিয়ে যায় বধূয়ার হাসি। কি বলছে? ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি। আচ্ছা, আমরা অনেকেই দেখেছি পাখি পোষে, বাড়িতে পাখি পোষে, তাই তো? তারা ইশারায় যখন পাখিকে ডাকে, পাখিটা আসে, পাখিকে খেতে দেয়, পাখি খাবারও খায়, অঙ্গভঙ্গিতে পাখিদের সাথে অনেকে কথাও বলে। এই যে পাখির সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা, এই ভালোবাসাটাকেই তুলে ধরেছেন। সেখানে আমাদের যেমন কেউ দিদি হয়, মানুষের দিদি হয় যেমন, সেই রকম মানুষও আছে যাদের পাখি হয় দিদি, আবার পাখিটার কেউ হয় আবার মাসি, পাখিটার মাসিও হয় কেউ আবার। আর রুপোলি ডানায় যারা নিয়ে যায় বধূয়ার হাসি। এই যে রুপোলি ডানায় পাখিরা উড়ে চলেছে, সেই উড়ে চলাতে বধূয়া খুশি হচ্ছে, আনন্দে তার মন ভরে উঠছে। এই খোলা প্রকৃতির মাঝে, খোলা আকাশের মাঝে তারা উড়ে বেড়াচ্ছে, রুপোলি ডানা মেলে মানুষের সাথে মিশছে, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। সেইটাই কবি এখানে বলছেন বধূয়ার মাধ্যমে। তাহলে আশা করি আমরা কবিতাটা বুঝতে পেরেছি সম্পূর্ণ। তাহলে আমরা কি পেলাম? আমরা সংক্ষেপে যদি একটা গল্প আকারে এটাকে জেনে নিই, যে প্রথমে কি বলছে, এখান থেকে এত দূর অব্দি বলছে পুরনো একটা বাড়ি, যেখানে বাবুরা এসেছিল। বাবু শব্দ অর্থে আমরা জানলাম যারা উল্লাসের জন্য আসে, যাদের পরিবেশকে যার প্রতি কোনো ভালোবাসা নেই, লালসার বশে আসে, সেই সব শহুরে বাবুদের কথা বলছে। সেখানে কোনো পাখি বসে না, বাড়িটা প্রায় প্রকৃতিতে ঢেকে নিয়েছে, শ্যাওলা পড়ে গেছে। আর একটা পাচ্ছি কি, বধূয়ার উঠোন, বধূয়ার কুঁড়ে ঘর, বধূয়ার কুঁড়ে ঘর থেকে আমরা একটা লাইন পাচ্ছি এইটুকুটা, তাই তো? কি বলছে এখানে? এখানে বলছে এই বাড়িটার থেকে তার কুঁড়ে ঘর অনেক ভালো, সেখানে দলে দলে পাখি আসে, নরম সেই উঠোনের মধ্যে ধান খায়, ধান খেয়ে আবার চলেও যাবে, তাই বলছে। আর একটা কি পাচ্ছি আমরা, এখান থেকে দেখছি বধূয়া মানে কথক পদ ভুলে রিখিয়া এবং বাবুরির মাঠে অবাক পথ হয়ে হেঁটে চলেছে, অবাক হয়ে হেঁটে চলেছে পথ ভুলে, এবং গিয়ে এক সময় একটা পাহাড়ে উঠছে, এবং পাহাড়ে উঠে আকাশের দিকে তাকাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে দেখছে একদম খোলা আকাশ, নীল আকাশ, যেখানে পাখিরা স্বাধীনভাবে উড়ে চলেছে। নিকোল উঠোন যার, বলছে তার উঠোনের থেকেও এই উঠোনটা আরো সুন্দর, একদম মসৃণ, পাখিগুলো বিরাট পাঁচিল, মানে পাখিগুলো স্বাধীনভাবে উড়ে চলেছে। ওখানে বধূয়াও যেতে চাইছে, ওখানে কি তাকে কেউ নিয়ে যাবে? আর তার পরের স্তবকে কি বলছে?
এইভাবে প্রতিদিন বধূয়া ডাকে আমায় নিয়ে চলো, কানায় কানায় আলো ভরে উঠে গোটায়, পথ ভরে উঠছে আলোতে। মানে কোনো অন্ধকার নেই, কেউ ঢেকে রাখবে তার কোনো উপায় নেই, পুরো প্রকৃতিটাকে, পুরো পৃথিবীটাকে আলো করে চলেছে। ঝাঁকে ঝাঁকে পাখি আসে, এখানে পাখি আর মানুষের ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্কটার কথাই এখানে বধুয়া বলছেন। ঠিক আছে? তাহলে ছাত্ররা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা আজকে আলোচনা করলাম বধুয়ার পাখি, কবি অলোক রঞ্জন দাশগুপ্তের। পরবর্তীতে আমরা আবার একটি কবিতা বা গল্প নিয়ে উপস্থিত হব তোমাদের মাঝে। তোমরা যারা গল্পটা পড়োনি, কবিতাটি পড়োনি, আগে কবিতাটি পড়ো, তারপরে লেখকের সম্বন্ধে জানো, তারপরে কবিতার সম্বন্ধে জানো। ঠিক আছে? আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে চাও, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। পরবর্তীতে বিভিন্ন আপডেট সেখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো আজকের বিষয় এতদূরই। চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো বিষয়ে, নেক্সট কোনো আলোচনায়।